কি করছো তুমি? শুয়ে থাকো, তোমার জন্য এখন বসা ঠিক হবে না। ওরিয়নের বাহু ধরে শুইয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে মিতা। শিওর কিছু হবে না আমার। আগে বল, ঘরে কে থাপ্পড় মেরেছে তোকে? মিতার হাত ধরে নিজের সামনে বসায় ওরিয়ন। নিজের ডান হাত দিয়ে মিতার গালে স্পর্শ করতে করতে বলে ওরিয়ন। মিতা কিছু বলল না, চুপ করে ওরিয়নের দিকে তাকিয়ে রইল। ওরিয়নের মুখে গ্লানির ছাপ, চোখে মুখে মিতার জন্য টেনশন ফুটে উঠেছে। কি হয়েছে বল, কে থাপ্পড় মেরেছে তোকে? দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। আনিকা আন্টি। ওরিয়নের দিকে তাকিয়ে জবাব দেয় মিতা। মিতার জবাব শুনে গাল থেকে হাত সরিয়ে নেয় ওরিয়ন, হাত বিছানার ওপরে রাখে, নিজের দিকে তাকিয়ে চোখ বুজে রইল। নিজের মায়ের কথা শুনতেই ওরিয়নের এভাবে হাত সরিয়ে নেওয়া দেখে মনে মনে একটু হাসল মিতা। সবাই শুধু মুখেই ভালোবাসে। নিচের দিকে চোখ যেতেই চোখ বড় বড় হয়ে আসলো মিতার। ওরিয়নের হাতের স্যালাইনের পাইপে রক্ত উঠে গেছে। হাত সোজা করো। কথাটা বলতে গিয়েও থেমে যায় মিতা। মিতা ভেবেছিল অজান্তে হাত ঠিকমতো না রাখার কারণে রক্ত উঠে যাচ্ছে, কিন্তু মিতার ভুল ভাঙল যখন চোখ গিয়ে পড়ল ওরিয়নের হাতের দিকে। ওরিয়ন হাত শক্ত করে মুঠ করে রেখেছে, রাগে রগগুলো বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হাত খোলো, রক্ত উঠে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে মিতা ওরিয়নের হাত ধরে বলতে থাকে। মিতার চোখে পানি দেখতে পেয়ে হাত ছেড়ে দেয় ওরিয়ন। কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু মিতার গালের দাগ যতবার চোখে পড়ছে ততবারই ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে। আম সো সরি লাভ। মিতার গালে আলতো করে চুমু দিয়ে বলে ওরিয়ন। অহনাকে। প্রশ্ন করে মিতা। মিতার কথা শুনে স্তব্ধ হয়ে যায় ওরিয়ন। ধীরে ধীরে মিতার কাছে থেকে সরে আসে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে। মিতা আগে থেকেই ওরিয়নের দিকে তাকিয়ে আছে। অহনাকে। আবারও প্রশ্ন করে মিতা। ওরিয়ন নিজের চোখ অন্যদিকে সরিয়ে নেয়। কি বলবে বুঝতে পারছে না। মিতাই বা এই নাম কোথা থেকে শুনল? এই নাম কোত্থেকে শুনলি তুই? উল্টা প্রশ্ন করে ওরিয়ন। অহনা কি তোমার বোন ছিল? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে মিতা। ওরিয়নের বুঝতে বাকি রইল না যে যা ভেবেছিল তার থেকেও অনেক বেশি কিছু জেনে ফেলেছে মিতা। তাই আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আমার কথাটা বলে একটু থামে মিতা। কথাগুলো যেন আটকে যাচ্ছে মিতার। আ- আমার কারণে কি উনি উনি মারা গেছেন? ওরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। এমনটা বলিস না লাভ, এমন কিছু হয়নি। তুই তুই তখন ছোট ছিলি, যা হয়েছে তার সবচেয়ে দুর্ঘটনা। মিতার দিকে একটু এগিয়ে গিয়ে মিতার হাত ধরে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে বুঝতে আর বাকি রইল না আনিকা চৌধুরী যা বলেছে তা সত্যি। কিভাবে, কখন? আমার কিছু মনে নেই কেন? নিচের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে মিতা। লাভ, এখন না, পরে এই বিষয় নিয়ে কথা বলবো, ওকে? তোর কোনো দোষ ছিল না। মিতার হাত ধরে ডেসপারেটলি বলতে থাকে ওরিয়ন। যদি আমার দোষ নাই থাকবে তাহলে কেন আন্টি আমায় পছন্দ করবে না বলো? ওরিয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে মিতা। ওরিয়ন কোনো জবাব না দিয়েই মিতার হাত শক্ত করে ধরে রাখল। বলো না কিভাবে অহনা আপু আমার জন্য মারা গেলেন। অনুরোধের সুরে বলে ওরিয়ন। প্লিজ রিয়ন, বলো প্লিজ। আমি আর পারছি না, আমায় এইসব থেকে মুক্তি দাও। কি হয়েছিল বলো আমায়। ওরিয়নের হাত ধরে অনুরোধ করে বলে মিতা। 13 বছর আগে যখন ছোট চাচু আর চাচি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাদের তাদের সাথে অহনও ছিল। সেদিন সেদিন 2জন নয়, 3জন মারা গিয়েছিল। মাথা নিচু করে বলে ওরিয়ন। সেটা তো রোড অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে তাহলে অহনা আপুর মৃত্যুর জন্য আমি দায়ী কিভাবে হলাম? ভ্রু কুচকে প্রশ্ন করে মিতা। অহনা অহনা আমার থেকে 2 বছরের ছোট ছিল। সবসময় ছোট একটা বোনের আবদার করতো মায়ের কাছে। এরপর আবদার হলো, তাতে সে মন খারাপ করেছিল সারাদিন। কথাগুলো বলতেই ওরিয়নের ঠোঁটের কোণে আলতো এক হাসি ফোটে। এরপর হলো তোর জন্ম, তাতে সে বিশাল খুশি। সারাদিন আমাদের বাড়ি রেখে তোদের বাড়িতে পড়ে থাকতো, তোকে লালন পালন করবে তাই। কথাটা বলে একটু থামে ওরিয়ন। মিতা মনোযোগ দিয়ে সব শুনছে। তার মনে কেউ ছিল যে মিতাকে সেভাবেই ভালোবাসতো যেভাবে মায়া চৌধুরী ভালোবাসে মিতাকে। নিজের মা বাবার কিছুই মনে নেই মিতার, আছে শুধু কয়েকটা ছবি যা দেখে তাদের চেহারা মনে রেখেছে মিতা।
তোর বয়স তখন 5। চাচু আর চাচি মিলে ঠিক করেছে ঢাকা যাবেন বেড়াতে। চাচির এক আত্মীয়ের বাসায়। অহনা বায়না ধরল ও যাবে তোদের সাথে। বাবা আর মা অহনাকে না করতে পারেনি, তাই তোদের সাথে অহনা গিয়েছিল। তারপর? জিজ্ঞেস করে মিতা। 3 দিন ঢাকায় থাকার পর গাড়ি করে ফিরছিলেন সবাই। চাচু ড্রাইভ করছিল, তুই আর অহনা পেছনে ছিলে, চাচু আর চাচির সামনে। বাকি কথাগুলো যেন ওরিয়নের মুখ দিয়ে আসছে না, আটকে যাচ্ছে বারবার। মিতা অপেক্ষা করছে, মনটা কেমন যেন আনছান আনছান করছে। অনবরত পা নাচিয়ে যাচ্ছে মিতা, কিছু একটা মাথায় ঘুরছে মিতার। এরপর? অধৈর্য হয়ে প্রশ্ন করে মিতা। বাকি কথাগুলো যেন কিছুটা নিয়ে বায়না ধরেছিলে তুই। কিসের বায়না তা আমরা জানি না। পেছনের সিট থেকে হঠাৎ করে চাচুর গলা জড়িয়ে ধরে কিছু বলছিলি তুই লাফাতে লাফাতে। হঠাৎ করে তোর এরকম করে অপ্রস্তুত হয়ে পড়ে চাচু, কোনো মতে তোর হাত ছাড়াতে পারছিল না গলা থেকে। চাচুর গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল, তাই চাচু আর চাচি মিলে তোর হাত ছাড়ানোর চেষ্টা করতে অপোজিট থেকে গাড়ি চলে আসে, যা কেউ লক্ষ্য করেনি। ক্ষণে গিয়ে গাড়ি উল্টিয়ে গেল। মানুষজন আসতে আসতে চাচু আর চাচি স্পটেড, কিন্তু অহনা আর তুই বেঁচেছিলে। উল্টে যাওয়া গাড়ি থেকে অহনাকে বের করতে হাত বাড়িয়ে দিলে, আমার ছোট্ট অহনা। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস সারে ওরিয়ন। আমার 15 বছর ছোট বোনটি তোকে আগে তাদের হাতে তুলে দেয়। তোকে বের করে অহনার দিকে হাত বাড়িয়ে দেওয়ার আগেই গাড়ির ব্লাস্ট হয় সাথে সাথে। আমার ছোট্ট অহনা মারাত্মকভাবে জখম হয়, শরীরের 90% পড়ে গিয়েছিল। আমরা খবর পেয়ে পাগলের মতো দৌড়ে হাসপাতালে গেলেও অহনাকে শুধু একবার শেষ জীবিত দেখতে পেয়েছিলাম। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো তার তদন্ত করতে গিয়ে গাড়ির ড্যাশ ক্যামেরা সব ধরা পড়ে। মা নিজের চোখে সবটা দেখেছিল। এরপর এরপর থেকে আন্টি আর আমায় দেখতে পারে না। আমাকে দেখলেই তার ছোট্ট অহনার কথা মনে পড়ে। দুঃখের একটা হাসি দিয়ে বলে মিতা। আমি শুধু অহনা আপুকেই মেরে ফেলিনি, আমি আমার বাবা মাকেও মেরে ফেলেছি। কথাটা বলতে হাসি ফুটে ওঠে মিতার ঠোঁটে, কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মিতার। না না, এমন কিছুই না। তুই ছোট তখন পড়ি, তোর কোনো দোষ নেই। মিতার দিকে এগিয়ে গিয়ে হাত ধরে বলে ওরিয়ন। আমি আসলে একটা অপয়া, অলক্ষী আমি, যেখানেই যাই সবার সুখ কেড়ে নিই। বিড়বিড় করে বলতে থাকে মিতা। এমন কিছুই না পড়ি, খবরদার এসব কিছু ভাববি না তুই। রাগ হয়ে বলে ওরিয়ন। কোথায় যাচ্ছিস? বেড থেকে উঠে যেতেই নিতেই মিতার হাত শক্ত করে ধরে বলে ওরিয়ন। বাইরে একটু খোলা বাতাস নিতে। আনমনে বলে মিতা। কোথায় যেতে হবে না, এখানে থাকবি তুই। কঠোরভাবে বলে ওরিয়ন। আমাকে আর আটকাতে পারবে না। ওরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা। মিতার এই কথাটা যেন অন্য কিছু বোঝালো। অবাক হয়ে হাত ছড়ে দেয় ওরিয়ন। এক দৃষ্টিতে তাকিয়ে মিতার চোখে কিছু একটা খোঁজার চেষ্টা করে। মানে? গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। মানে আমি বাইরে যাব। কথাটা বলেই হাঁটা শুরু করে মিতা। পড়ি পড়ি ডাকতে থাকে ওরিয়ন। মিতা যেন কিছুই শুনল না, নিজের মতো করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান! চেঁচিয়ে ওঠে ওরিয়ন। আরিয়ান! আবারও চেঁচিয়ে ওঠে। কি হয়েছে, কি হয়েছে? তাড়াতাড়ি করে ক্যাবিনে ঢুকে বলতে থাকে আবরার। চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। পড়ি কোথায়? প্রশ্ন করে ওরিয়ন। এ থতমত খেয়ে বলে আবরার। হ্যাঁ, পড়ি কোথায়? চিৎকার করে বলে ওরিয়ন। শান্ত হ ভাইয়া, আছে পড়ি, বাইরেই আছে। বলে আবরার। সত্যি সত্যি বলছিস? বুক চাপ দিয়ে ধরে বলে ওরিয়ন। মনে হচ্ছে বুকের ব্যথাটা বেড়েছে। বলে ওরিয়ন। ওকে দেখে রাখিস, কোথাও একা যেতে দিস না। বিছানায় ধূপ করে শুয়ে পড়ে বলে ওরিয়ন। তুমি এভাবে পাগলামি না করলেও পারতে আনিকা। বলে হাবিব চৌধুরী। রেস্টুরেন্টে নাস্তা খেতে এসেছে আনিকা চৌধুরী, হাবিব চৌধুরী ও মায়া চৌধুরী। মায়া চৌধুরী ওয়াশরুমে যেতেই সুযোগ বুঝে প্রশ্ন করে হাবিব চৌধুরী। পাগলামি? কি পাগলামি করেছি? ভ্রু কুঁচকে প্রশ্ন করে আনিকা চৌধুরী। মিতাকে দোষারোপ করার পাগলামি? ওই জন্য আমার অহনা আজ আমাদের মধ্যে নেই, ওই জন্য আমার অরিয়ন আজ মরতে মধ্যে বেঁচেছে, তাও বলছো আমি পাগলামি করছি? রাগে দাঁত কিরমির করে বলে আনিকা চৌধুরী। অহনার ব্যাপারটা শুধুই একটা দুর্ঘটনা ছিল আনিকা। ছোট্ট একটা বাচ্চাকেই তার জন্য দোষারোপ করতে পারো না তুমি।
তুমি নিজের মেয়েকে হারিয়েছো, ও ওর বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছে, তা কি দেখতে পাচ্ছ না? একটু নরম হয়ে বলে হাবিব চৌধুরী। এই বাচ্চা যদি অসীমের গলা জড়িয়ে না ধরতো তাহলে এসব কিছুই হতো না। রাগান্বিত আনিকা চৌধুরী বলে। আনিকা, একটু উচ্চস্বরে বলে হাবিব চৌধুরী। কি হাবিব, ঠিক আছে, অহনার টপিক না হয় দুর্ঘটনা ছিল, কিন্তু অরিয়নের ব্যাপারটা, সেটা নিয়ে কি বলবে তুমি? তুমি কি অস্বীকার করতে পারবে আজ অরিয়নের অবস্থা শুধু ওই মেয়েটার জন্য না? ঘৃণার চোখে বলে আনিকা চৌধুরী। হাবিব চৌধুরী কিছু বলতে গিয়েও বলল না, চুপ করে রইল। আনিকা যে কথাগুলো শুনবার পর্যায়ে নেই তা ভালোভাবে বুঝতে পারছেন তিনি। মায়া চৌধুরীর টেবিলের সামনে আসতেই হালকা এক হাসি দেয় হাবিব চৌধুরী। মায়াও বিনিময়ে হাসি ফিরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সকলেই ব্যস্ত হয়ে পড়ে নাস্তার টেবিলে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে মিতা। যানজটপূর্ণ এই রাস্তাটাও আজ খালি খালি মনে হচ্ছে মিতার। আশেপাশে শত শত এই মানুষের মধ্যে কেউ মিতার আপনজন নয়। নিজের মা বাবা আজ বেঁচে নেই শুধুমাত্র মিতার ভুলে। 15 বছরের অহনা যে সবেমাত্র তার জীবনটা দেখতে শুরু করেছিল, সেই এই পৃথিবীতে নেই শুধুমাত্র মিতার ভুলের কারণে। আনিকা চৌধুরী ভালো নেই কারণ তার অহনাকে কেড়ে নিয়েছে মিতা। আফরিন ভালো নেই কারণ তার আফনানকে কেড়ে নিয়েছে মিতা। নিজের থেকে নিজের মা বাবাকে কেড়ে নিয়েছে মিতা। কথাগুলো যেন ক্ষণিকের জন্য ভুলতে পারছে না মিতা। প্রচণ্ড ব্যথা। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতেই নিজের দুহাত দিয়ে চুল টেনে ধরেছে মিতা। তুই একটা খুনি, তুই অহনাকে খুন করেছিস। তোর জন্য তোর বাবা মা আজ বেঁচে নেই। তোর জন্য আফরিন আর অরিয়ন আজ আলাদা। তোর জন্য আজ অরিয়ন মরতে বসেছিল। তুই খুনি একটা, তুই একটা খুনি, খুনি। কথাগুলো মিতার মাথায় বারবার ঘুরছে। নিজের মন নিজেকেই দোষারোপ করছে। না 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 না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। নিজের চুল শক্ত করে ধরে পাগলের মতো বারবার বলতে থাকে মিতা। আমি কিছু করিনি, কিছু করিনি আমি। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে মিতা। পারমিতা। পেছন থেকে কেউ মিতার কাঁধে স্পর্শ করে মিতার পুরো নাম ধরে ডাক দেয়। অপরিচিত কারো কণ্ঠ শুনতেই পেছনের দিকে ফিরে তাকায় মিতা। পারমিতা। পেছন থেকে কেউ মিতার কাঁধে স্পর্শ করে মিতার পুরো নাম ধরে ডাক দেয়। অপরিচিত কারো শুনতেই পেছনের দিকে ফিরে তাকায় মিতা। মিতার সামনেই দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক। চুল আর দাড়ি পেকে সাদা হয়ে আছে, চোখে চশমা, সাদা রঙের পাঞ্জাবি আর পাজামা পরিহিত। দেখে মনে হচ্ছে ভালো পরিবার থেকে বিলং করে। আপনি? বৃদ্ধ লোককে চিনতে না পারে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে মিতা। আমার নাম কবির রহমান। মিতার হাত ধরে মিতাকে টেনে দাঁড় করিয়ে বলে লোকটি। আমি তো আপনাকে চিনি না, আপনি আমার নাম জানেন কিভাবে? প্রশ্ন করে মিতা। মিতার প্রশ্ন শুনতে লোকটির মুখে ফুটে ওঠে আলতো এক হাসি। হাসির মাঝখান দিয়ে চোখেও পানি দেখা যাচ্ছে। যার নামটা আমি রেখেছি তাকে আমি চিনব না? বলে লোকটি। পারমিতা নাম রেখেছে? কি বলছেন উনি? কিছুই যেন মিতার মাথায় ঢুকছে না। একের পর কি হচ্ছে মিতার সাথে বুঝতে পারছে না মিতা। মানে আমার নাম আপনি কেন রাখবেন? আমার নাম রেখেছে আমার মা। বলে মিতা। ও রাস্তায় দাঁড়িয়ে না থেকে কোথাও বসে কথা বলি। বয়স্ক মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। বলে কবির রহমান। অপরিচিত মানুষের সাথে আমি কোথাও যাই না। জবাব দেয় মিতা। দেখতে ভদ্র পরিবারের মতো লাগলেই যে সে ভদ্র হবে তেমন কোনো কথা নেই। আর মিতা যখন জানেই কেউ মিতাকে মারার চেষ্টা করছে, সেহেতু অপরিচিত মানুষের থেকে দু চারটা ইমোশনাল কথা শুনে ভুল করার মানুষ নয় মিতা। ঠিক আছে, অন্য কোথাও যেতে হবে না, পাশের চায়ের দোকানটায় বসি। হাত দিয়ে পাশের চায়ের দোকান দেখিয়ে বলে কবির রহমান। এবার বিষয়টা মিতার কাছে খারাপ মনে হলো না। মাথা নাড়িয়ে সায় দিতেই দুজনে হাঁটা শুরু করে। চায়ের দোকানের শেষ টেবিলে বসে দুজন। 2 কাপ চা দিন। দোকানদারকে বলে কবির রহমান। মিতা কিছু বলল না, ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো কবির রহমানকে। আপনি কিভাবে চেনেন আমায়? আপনাকে তো আমি কখনো দেখিনি। কবির রহমান এদিকে তাকাতেই সাথে সাথে প্রশ্ন করে মিতা। তুমি বললে তোমার নাম রেখেছে তোমার মা, তোমার মায়ের নাম কি? প্রশ্ন করে কবির রহমান। মিতা ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। মিথ্যা বলবে নাকি সত্যি সেটা ভাবছে। মায়া চৌধুরী। জবাব দেয় মিতা।
মিতার জবাব শুনে তাচ্ছিল্যর এক হাসি দিল কবির রহমান। আমি তোমাকে তোমার মায়ের নাম জিজ্ঞেস করেছি, পারমিতা, তোমার চাচির না। আপনি কিভাবে? কথাটা বলতে গিয়েও থেমে গেল মিতা। সামনে বসে থাকা এই বয়স্ক লোক যে কিনা নিজেকে কবির বলে দাবি করছেন, সে মিতার লাইফ সম্পর্কে অনেক কিছুই জানেন বলে মিতার ধারণা হচ্ছে। সুমাইয়া চৌধুরী। জবাব দেয় মিতা। তোমার মার আসল নাম কি? প্রশ্ন করে কবির। সুমাইয়া রহমান। জবাব দেয় মিতা। কবিরের দিকে তাকাতেই বুঝতে পারে তিনি কি বলতে চাচ্ছেন। পৃথিবীতে হাজারো রহমান আছে, তার মানে এই না যে সবাই আমার মায়ের রিলেটিভ। বুদ্ধি খাটিয়ে বলে মিতা। এবার কবির রহমান আবারও একটা তাচ্ছিল্যর হাসি দিল। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে কিছু খুঁজতে লাগলেন। একটু পরেই মোবাইল এগিয়ে দিলেন মিতার দিকে। মোবাইল ধীরে ধীরে হাতে তুলে নেয় মিতা। স্ক্রিনে একটা ছবি ভাসছে। ছবিটা মিতা এর আগে কখনো দেখেনি, তবে ছবিতে দেখা যাচ্ছে যুবক বয়সের কবির রহমানকে। পরনে একটা কালো শার্ট। মিতা চোখ তুলে একবার কবির রহমানের দিকে তাকায়, এরপর আবারও ছবির দিকে তাকায়। ছবিতে কবিরকে গলা জড়িয়ে ধরে আছে 16-17 বছরের এক তরুণী। এই ছবির মানে কি? প্রশ্ন করে মিতা। আরও আছে। কথাটা বলতেই মিতা একের পর এক ছবি দেখতে থাকে। প্রতিটি ছবিতে কবির রহমানের সাথে 2, 3, 10, 12, 18, 19 বছরের সুমাইয়া রহমানকে দেখা যাচ্ছে। আমি তোমার হতভাগা নানা, সুমাইয়ার বাবা কবির রহমান। নরম সুরে বলে কবির। আনিকা চৌধুরী যখন কেবিনে প্রবেশ করল, ওরিয়ন তখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রয়েছে। মিতা কেবিন থেকে বের হওয়ার পর থেকেই বুকটা কেমন যেন আনচান করছে ওরিয়নের। পরীর এই কথাটা বারবার মনে পড়ছে ওরিয়নের। এভাবে বলার কি প্রয়োজন ছিল? অরিয়ন। স্নেহভরা কণ্ঠে ডাক দেয় আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর কণ্ঠ শুনতেই চোখ খুলে তাকায় ওরিয়ন। নিজের মায়ের মুখে মিষ্টি এক হাসি ফুটে উঠেছে। আনিকা চৌধুরী বেডের পাশে টুল টেনে বসতেই ওরিয়ন আনিকা চৌধুরীর দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু বলবি? প্রশ্ন করে আনিকা চৌধুরী। পরের গায়ে হাত তুলেছে কেন? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে ওরিয়ন। ওরিয়নের প্রশ্ন শুনতেই মুখ থেকে হাসিটা সরে যায় আনিকা চৌধুরীর। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্ততা। কি হলো, জবাব দাও। একটু রাগ হয়ে বলে ওরিয়ন। কারণ ওর জন্য তুই মরতে বসেছিলি। উত্তর দেয় আনিকা চৌধুরী। ওকে আমাকে বলেছিল আমাকে বাঁচাও, আমি নিজের ইচ্ছা ওকে বাঁচাতে গিয়েছিলাম মা। বলে ওরিয়ন। সে একই কথা। বলে আনিকা চৌধুরী। না, একই কথা নয়। কথাটা বলে একটু বড় করে শ্বাস নেয় ওরিয়ন। মনে হচ্ছে ব্যথাটা আবারও বাড়ছে। না, একই কথা নয়। একটা মানুষকে আর কত অপমানের কত শাস্তি দেবে তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওরিয়ন। কি বলতে চাচ্ছিস তুই? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে আনিকা চৌধুরী। অরিয়ন। অবাক হয়ে বলে আনিকা চৌধুরী। সবকিছু জানার পরও তুই এই কথা বলতে পারলি? আবারও কথাটা বলতেই গলা ভিজে আসলো আনিকা চৌধুরীর। হ্যাঁ, সবকিছু জানার পরও বলছি, অহনার মৃত্যু তোর কোনো হাত ছিল না মা। ও তখন একটা অবুঝ বাচ্চা যে নিজের বাবার কাছে গেছে না আবদার করছিল। আর কেন ভুলে যাও, ওর নিজের ওর মা বাবাকে হারিয়ে এতিম হয়েছে। ওর কারণে আমার অহনাম। না, ওর কারণে আমাদের অহনা আমাদের ছেড়ে যায়নি। যদি তাই হতো তার অহনা নিজে বের না হয়ে পুরীকে বের করতো মা। মেয়ে হারানোর কষ্ট হয়তো আমরা কেউ বুঝবো না, তোমার কষ্ট হয়তো আমরা কেউ বুঝবো না ভেবেই কেউ কোনোদিন তোমাকে কিছু বলিনি। কিন্তু মা, এখন তুমি সীমার বাইরে চলে যাচ্ছ। আমরা ভেবেছিলাম ধীরে ধীরে তোমার রাগ অভিমান কমে যাবে, কিন্তু তা যে এত ভয়াবহ রূপ নেবে তা বুঝতেও পারেনি। সবকিছুর জন্য শুধু পরীক্ষায় দোষারোপ করো তুমি। ওরিয়নের কথাগুলো শেষ করার আগে নিজের হাত দেখিয়ে থামতে বলে আনিকা চৌধুরী। চোখে তার পানি ছলছল করছে। এখন মা থেকে বইয়ের কষ্ট বেশি চোখে লাগছে। বলে আনিকা চৌধুরী। মা, কিছু বাজে বাজে কথা বলছো তুমি। অবাক হয়ে বলে ওরিয়ন। যা বুঝার আমি তা বুঝে গেছি। কথাটা বলেই উঠে দাঁড়ায় আনিকা চৌধুরী। মা ওয়েট, মা। ডাকতে থাকে ওরিয়ন, কিন্তু আনিকা চৌধুরী আর অপেক্ষা করল না। চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। শিট।
বিড়বিড় করে বলে ওরিয়ন। আমি তোমার হতভাগা নানা সুমাইয়ার বাবা কবির রহমান। নরম সুরে বলে কবির। আর কিছু লাগবে আপনাগো? টেবিলের ওপর 2 কাপ চা দিয়েই জিজ্ঞেস করে দোকানদার। না, লাগলে বলবো। বলে কবির রহমান। মিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবিরের দিকে, কি বলতে বুঝতে পারছে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। আমতামতা করে বলে মিতা। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। জন্মের পর থেকে কখনো আমাকে দেখেনি, আজ হঠাৎ সামনে এসে বললে অন্য কেউ হলেও বিশ্বাস করতো না। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে কবির। আপনি যদি আমার নানা ভাই হয়েও থাকেন তাহলে এতদিন কোনো খোঁজ কেন নেননি? প্রশ্ন করে মিতা। তোমাকে অনেক কিছু বলার আছে, তবে এতটুক জেনে রাখো যে তোমার মায়ের বিয়েতে আমার মত ছিল না। বলে কবির রহমান। আমার কথাগুলো হয়তো তোমার আজ বিশ্বাস হবে না, তবে তোমার চাচা ওয়াজিদ চৌধুরীকে জিজ্ঞেস করবে আমার কথা। যদি আমাকে বিশ্বাস হয় তাহলে এই নাম্বারে কল করো, অনেক কিছু বলার আছে তোমাকে। আবারও বলে কবির রহমান। তবে একটা কথা জেনে রাখো, যাদের তুমি তোমার পরিবার ভাবছো, যাদের তুমি এত ভালোবাসছো, এত বিশ্বাস করছো, তারা এসবের যোগ্য নয়, বিশেষ করে হাবিব চৌধুরী। কথাটা বলেই উঠে দাঁড়ায় কবির। মানে কি বলছেন আপনি? এসব কেন নয়? মিতাও দাঁড়াতে দাঁড়াতে প্রশ্ন করে। এখন বললে বিশ্বাস করবে না, আগে নিজের বাবা থেকে নিশ্চিত হও কবির রহমানকে, এরপর না হয় বলবো। কথাটা বলেই মিতার মাথায় হাত রাখে কবির রহমান। মাথায় হাত বুলিয়ে দিয়ে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে 100 টাকার নোট বের করে এগিয়ে দেয়। বাকিটা বকশিস। কথাটা বলেই চলে যায় কবির রহমান। দোকানদারের চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। মিতা মূর্তির মতো দাঁড়িয়ে রইল দোকানে। মিতার জীবনটা যেন একটা সার্কাসে পরিণত হয়েছে। ধীর পায়ে দোকান থেকে বেরিয়ে পড়ে মিতা। দুপুরে ওরিয়নের খাবার নিয়ে কেবিনে এসেছে আফরিন আর আবরার। হাবিব চৌধুরী পুলিশের সাথে কথা বলছে বাইরে। মায়া চৌধুরী ও আনিকা চৌধুরীকে বাড়িতে দিয়ে গিয়েছে ওয়াহিদ চৌধুরী। আবার এসে বেডটা একটু উঁচু করে দেয়। আফরিন ওরিয়নের খাবার এক এক করে বক্স থেকে বের করছে। ওরিয়নের চোখ দরজার দিকে তাক করা, অপেক্ষা করছে মিতার রুমে প্রবেশ করার। ডক্টর বলেছে সাদামাটা খাবার দিতে, তাই স্যুপ করে নিয়ে এসেছি। আর পরি কোথায়? আফরিনের কথার মাঝেই আবরারের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন। বাসায় গিয়েছে। জবাব দেয় আবরার। বাসায় গেছে মানে? আমি হাসপাতাল আছি জেনেও বাসায় চলে গেছে? অবাক হয়ে প্রশ্ন করে ওরিয়ন। সকালে বের হওয়ার সময় তো তাই বলল। ওর নাকি ভালো লাগছিল না, বলল ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে। বলে আবরার। সকালে? সকালে মানে এই কেবিন থেকে বের হওয়ার পর? অধৈর্য হয়ে বলে ওরিয়ন। হ্যাঁ, কেন? জবাব দেয় আবরার। আর ইউ ফাকিং ফুল! বেড থেকে উঠে বসার চেষ্টা করতে করতে বলে ওরিয়ন। আফনান, বিছানা থেকে উঠো না, শুয়ে থাকো, তোমাকেই রেস্টে নিতে বলেছে ডক্টর। ওরিয়নের বাহু ধরে বলে আফরিন। আরিয়ান, পরীকে কল দে, ফোন দিয়ে দেখ পরি কোথায়। আফরিনের কথা ইগনোর করে বসতে বসতে বলে ওরিয়ন। আচ্ছা, আমি দিচ্ছি, তুই খেয়ে নে আগে। বলে আবরার। কল দিতে বলছি, তুই চুপচাপ কল দে, বেশি কথা বলবি না। বিরক্ত হয়ে বলে ওরিয়ন। আরিয়ান, কল দিতে দিতে তুমি খেয়ে নাও, এভাবে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। বলে আফরিন। আফরিন প্লিজ, এখন ভালো লাগছে না, আর তুই মিতাকে কল দে। আবরারের দিকে তাকিয়ে বলে ওরিয়ন। আবরার কল দিয়ে ফোন কানের কাছে ধরে। মিতার মোবাইল তো বন্ধ। একটু পরেই বলে আবরার। বন্ধ? বন্ধ কেন? মায়া চাচিকে কল দে তো। চিন্তিত ওরিয়ন ঘাবড়ে গিয়ে বলে। এবার মায়া চৌধুরীর ফোনে কল দেয় আবরার। হ্যালো চাচি, মিতা কোথায়? প্রশ্ন করে আবরার। ও আচ্ছা। বলে আবরার। কি হচ্ছে, পরি পাশে আছে তো? আবরার কল কাটার আগেই প্রশ্ন করে ওরিয়ন। চাচি বলল ওনারা এখনও বাসায় পৌঁছায়নি, কেয়ারটেকারকে ফোন করে জানাচ্ছে আসে নাকি। বলে আবরার। অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলেই। আবরার মায়া চৌধুরীকে ফোন করছে গুনে গুনে 3 মিনিট হবে। এই 3 মিনিট যেন 3 দিন মনে হচ্ছে ওরিয়নের কাছে। মনে হচ্ছে প্রতি সেকেন্ড গুনতে পারছে। সময় যতই যাচ্ছে ধৈর্য যেন ততই কমে আসছে ওরিয়নের।
আবরারের ফোন বাজতেই সকলে যেন লাফিয়ে উঠল। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে আবরার। ফোন কানের কাছে নেওয়ার আগেই হাত থেকে কেড়ে নেয় ওরিয়ন। হ্যালো চাচি। জি, আমি এখন ভালো আছি। চাচি, পরীর কি খবর? কি? অপর পাশ থেকে মায়া চৌধুরীর উত্তর শুনে মোবাইল আবরারের হাতে তুলে দেয় ওরিয়ন। হাতে থাকা ক্যানোলা একটানে খুলে ফেলে। রক্ত সাথে সাথেই ছিটকে রক্ত পড়া শুরু হয়েছে ওরিয়নের হাত থেকে। ভাইয়া কি করছিস তুই? এগুলো খুলে ফেলছিস কেন? প্রশ্ন করে আবরার। আফনান, কি হয়েছে? কি বলেছে মা? এরকম পাগলামি করছো কেন? ওরিয়নের হাত ধরে টেনে বসিয়ে রাখার চেষ্টা করতে করতে বলে আফরিন। পরি বাসায় নেই? বড় বড় শ্বাস নিয়ে বলে ওরিয়ন। কি? একসাথে প্রশ্ন করে ওঠে আবরার আর আফরিন। ওরিয়ন আর কোনো কথা না বলেই আফরিন থেকে হাত ছাড়িয়ে রক্তাক্ত হাত নিয়েই বুকে হালকা চেপে ধরে রুম থেকে বেরিয়ে যায়। পেছন পেছন দৌড়ে যায় আবরার ও আফরিন।